হ্যালো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে পেজ নম্বর 394 394 পেজ নম্বর 394 পেজে 12 দাগের একটা যেহেতু রিপিটেড অঙ্ক আমি এটা ছেড়ে দিচ্ছি। 12 দাগের 2 এটা করছি। একটা আয়তঘনকের দৈর্ঘ্য প্রস্থ সমষ্টি দেওয়া রয়েছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে এবং তাহলে সমগ্র ক্ষেত্রফলটা নির্ণয় করো। ওকে, 12 পেজ নম্বর 394 12 দাগের 2 ধরি আয়ত ঘনকের দৈর্ঘ্য a একক, প্রস্থ b একক এবং উচ্চতা c একক। ওকে, শর্তানুসারে যে আমাকে দেওয়া রয়েছে সেটা কি না, তাদের সমষ্টি সমান দেওয়া রয়েছে 24 এবং কর্ণের দৈর্ঘ্য মানে কি, যে দৈর্ঘ্যের স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার বা উচ্চতার স্কয়ার তার বর্গমূল দেওয়া রয়েছে 15, তাই তো? এটা তাহলে দৈর্ঘ্যের আমাদের দৈর্ঘ্য স্কয়ার, প্রস্থ স্কয়ার, উচ্চতা স্কয়ার, তাদের বর্গমূলটাই হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। আমরা এভাবে নির্ণয় করি। আচ্ছা, আমরা উভয় দিকে বর্গ করে নিচ্ছি, তাহলে 15 স্কয়ার। এবার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের সূত্রে ফেলে দিচ্ছি, তাহলে এর হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সিএ সমান 15 বর্গ 225। এ প্লাস বি প্লাস সি অর্থাৎ কি, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি কত? 24। তাহলে 24 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এই যে এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা কিন্তু সমগ্রতলের ক্ষেত্রফল, তাই না? তাহলে আমরা লিখতে পারি 2 অফ এ বি প্লাস বিসি প্লাস সিএ সমান 24 স্কোয়ার অর্থাৎ 576 মাইনাস 225, অর্থাৎ 2টা যদি ইকুয়াল চিহ্নের এদিকে নিয়ে এসেছি এই পার্টটা, আর 225টাকে ওদিকে নিয়ে গেছি। তাহলে এটা হলো কি 2 অফ এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা বিয়োগ করলে হবে 351। তাহলে অতএব ঘনকের আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 351 বর্গ একক। ওকে, তাহলে আমরা এইভাবে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রইলে মানটা এইভাবে আমরা নির্ণয় করবো। ওকে, কমপ্লিট। আচ্ছা, এরপরে 3 দাগে একটা লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ উচ্চতার সমষ্টি দেওয়া রয়েছে। চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল 1276 বর্গমিটার, তবে তার আয়তন নির্ণয় করো। ওকে, তাহলে 12 দাগে 3 আমরা ধরে নিচ্ছি যে ধরি চোঙের ভূমির ব্যাসার্ধ আর মিটার এবং উচ্চতা এইচ মিটার। শর্তানুসারে তাদের সমষ্টি দেওয়া রয়েছে, তাহলে শর্তানুসারে ব্যাসার্ধ উচ্চতার সমষ্টি দেওয়া রয়েছে এত, এবং তাদের সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, এবং সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2πr/h প্লাস আর প্লাস 2πr ইন্টু আর প্লাস এইচ সমান হচ্ছে 1276। এবার তাহলে এর মানটা কত? 29। তাহলে 2 গুণিতক 22/7 গুণিতক আর ইন্টু 29 ইকুয়াল টু 1276। তাহলে আর ইকুয়াল টু 1276 গুণিতক 7 বাই 2 গুণিতক 22 গুণিতক 29। ওকে, আচ্ছা, এটা একটু কাটাকাটি করে নিতে হবে আমরা। তাহলে এটা কাটাকাটি করলে হবে 7, তোমরা এটা দেখে নেবে, কাটাকাটি করলে 7 হবে। এবার এখান থেকে তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি। ব্যাসার্ধ যদি পেয়ে যাই তাহলে আমরা উচ্চতা
তাহলে উচ্চতা সমান এইচ সমান 29 মাইনাস 7 সমান হচ্ছে 22 মিটার, 22 মিটার। আর ব্যাসার্ধ হচ্ছে 7 মিটার। উচ্চতা হলো এত মিটার, ব্যাসার্ধ হলো 7 মিটার, হলে উচ্চতা এত মিটার। এবার আমাকে কি জানতে চাইছে? আমাকে জানতে চাইছে চোঙের আয়তন। তাহলে অতএব চোঙের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ ঘন মিটার। তাহলে পাই হলো 22-এর 7, আর স্কয়ার অর্থাৎ 7 গুণিতক 7, এইচ হলো 22 ঘনমিটার। 7 আর 7 কাটলাম, এটা 22 বা গুণিতক 22 গুণিতক 7, এটা গুণ করলে হবে 3388 ঘন মিটার। ওকে, তাহলে চোঙের আয়তন হলো এত ঘন মিটার। কমপ্লিট। এরপরে 4 থেকে একটা নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং অপরটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান। অর্ধগোলক আর গোলকের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এখানে ধরে নেব যে অর্ধগোলকের ব্যাসার্ধ আর গোলকের ব্যাসার্ধ ধরে নিচ্ছি। তাদের যেহেতু বক্রতলের ক্ষেত্রফলটা সমান বলেছে, তাই সেখান থেকে আমরা অনুপাতটা নির্ণয় করতে পারবো। 3 পেজ নম্বর 394, 12 দাগে 4। ধরি অর্ধ গোলকের ব্যাসার্ধ R1 একক আর গোলকের ব্যাসার্ধ R2 একক। তাহলে অর্ধগোলকের সমগ্রতল বা বক্রতল যাই বলতে পারো, তাহলে বক্রতলের যেহেতু এটা নিরেট, তাই তো, তাহলে আমরা সমগ্রতলে লিখব। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের নিরেট হলে তাহলে তার ক্ষেত্রফলটা কত বলো তো? 3 পাই আর স্কয়ার বর্গ একক। ওকে, আর যেহেতু গোলক, তাহলে গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার বর্গ একক। এবার এই দুটো মান কিন্তু সমান বলে দিয়েছে। তাহলে শর্তানুসারে যেহেতু এখানে অর্ধগোলকের ব্যাসার্ধ R1 ধরেছি, তাহলে 3 পাই R1 স্কয়ার, আর যেহেতু গোলক ধরেছিল ব্যাসার্ধ R2, তাহলে এখানে হবে R2 স্কয়ার। ওকে, এবার এই দুটো ক্ষেত্রফল সমান, তাহলে 3 পাই R1 স্কয়ার সমান হচ্ছে 4 পাই R2 স্কয়ার, অর্থাৎ পাই আর পাই যদি ক্যান্সেল হয়, তাহলে 3 R1 স্কয়ার সমান হচ্ছে 4 R2 স্কয়ার, বা R1 স্কয়ার বাই R2 স্কয়ার সমান 4/3, অর্থাৎ R1 বাই R2 সমান হচ্ছে 2/, যেহেতু আমরা বর্গ করে দিচ্ছি, বর্গমূল করে দিলাম, তাহলে 2/√3। ওকে, তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নিয়েছিলাম, সেখান থেকে এটা আমরা পেলাম। ওকে, কমপ্লিট। আচ্ছা, এরপরে 5 দেখে একটা নিরেট ধাতব লম্বতার শঙ্কুকে গলিয়ে একটা গোলক তৈরি করা হয়েছে। শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হলে গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, তাহলে এখানে ভূমির ব্যাসার্ধ 14 সেমি ও 7 সেমি বলা আছে, ওখানে উচ্চতাটা বলা আছে, তাই যে উচ্চতা দেওয়া নেই, প্রিন্টিং মিস্টেক হতে পারে, তাই উচ্চতা হচ্ছে 7 সেমি। ওকে, তাহলে 5 দাগে ধরি গোলকের ব্যাসার্ধ আর সেমি, শঙ্কুর ব্যাসার্ধ কত দেওয়া রয়েছে? 14 সেমি, উচ্চতা 7 সেমি। তাহলে শঙ্কুর আয়তন কত? না 1/3 পাই আর স্কয়ার এইচ হলে, তাহলে 1/3, আমরা পাইটা রেখে দিচ্ছি, থাক, 14 গুণিতক 14, এইচ হলো 7, এটা হলো ঘন সেমি। ওকে,
আচ্ছা, এবার দেখো শর্তানুসারে আমরা যে কি বলতে পারি যে একটা গলিয়ে অপর একটি তৈরি করা হয়েছে, তাহলে দুজনের আয়তন সমান হবে, তাই তো? তাহলে একটা শঙ্কুকে গলিয়ে গোলক তৈরি করা যায়, শঙ্কুর আয়তন সমান হচ্ছে যে গোলকটা তৈরি হয়েছে তার আয়তন। তাহলে 4/3 পাই আর কিউব, তার ব্যাসার্ধ ধরেছিলাম আর, পাই আর পাই ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, তাহলে 7 সমান বলছি, তাহলে আর কিউব সমান 14 গুণিতক 14 গুণিতক 7 পাই হলো 4, 2 দিয়ে 4, 2 7 14, 2 7 14, অর্থাৎ আর কিউব সমান 7 কিউব বা আর সমান হলো 7। তাহলে অতএব যে গোলকের ব্যাসার্ধটা জানতে চেয়েছে, তাহলে অতএব গোলকের ব্যাসার্ধ হলো 7 সেমি। ওকে, কমপ্লিট। এরপরে 12 দাগে লাস্ট 6, 22 সেমি দৈর্ঘ্য এত প্রস্থ বিশিষ্ট একটা আয়তন কাগজকে প্রথমবার দৈর্ঘ্য বরাবর মোড়ানো হলো, দ্বিতীয়বার প্রস্থ বরাবর মোড়ানো হলো। উভয় ক্ষেত্রেই সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট চোঙ তৈরি হয়েছে। প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে আয়তনের পার্থক্য নির্ণয় করো। ওকে, দেখো তাহলে এটা অঙ্কটা কীভাবে করছি। তাহলে আয়তকার কাগজ, তার 22 সেমি আর দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে 14 সেমি। প্রথমে আমরা দৈর্ঘ্য বরাবর মুড়েছি, তারপরে প্রস্থ বরাবর মোড়া হচ্ছে, তাহলে আয়তনের পার্থক্যটা কত? তাহলে 12 দাগে 6, প্রথমে আয়তকার কাগজের তাহলে দৈর্ঘ্য কত না 22 আর প্রস্থ কত না 14, তাহলে আয়তকার কাগজের দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য 22 সেমি আর প্রস্থ 14 সেমি। এবার যখন এই যে দৈর্ঘ্য বরাবর কাগজটাকে মোড়ানো হবে, যখন দৈর্ঘ্য বরাবর কাগজটা মোড়া হবে, তখন যে চোঙটা তৈরি হবে তার উচ্চতা কত হবে বলো তো? না উচ্চতা হবে কিন্তু 22। দেখো এই বরাবরই ছবিটা দেখবে, এই বরাবরই মোড়া হচ্ছে, আর এই যে অংশটা, এই অংশটা কত বলো তো? এই অংশটা হচ্ছে প্রস্থটা 14, তাই না? তাহলে দৈর্ঘ্য বরাবর মোড়া কাগজের চোঙের, মোড়া কাগজের তৈরি চোঙের উচ্চতা হচ্ছে 22 সেমি। এবার ব্যাসার্ধটা কী করে পাবো বলো তো? ভূমির ব্যাসার্ধ, এই যে দেখো এই অংশটা যদি ব্যাসার্ধ যদি আর ধরি, তাহলে 2 পাই আর, অর্থাৎ এটা তো পরিধি, তাই না? তাহলে এই যে বৃত্তের এই যে পরিধি, এই পরিধিটা সমান কত না 14, তার দৈর্ঘ্যটা কত হবে 14 সেমি, যেহেতু প্রস্থটা 14 সেমি ছিল, তাই না? আচ্ছা, এখানে আমি ধরে নিচ্ছি যে ব্যাসার্ধ আর। ওকে, তাহলে 2 পাই আর সমান 14, তাহলে 2 গুণিতক 22 7 গুণিতক আর সমান 14, তাহলে আর সমান হবে 14 গুণিতক 7 বাই 2 গুণিতক 22, 2 7 14, অর্থাৎ আর সমান 7 গুণিতক 7 বাই 22। আমরা এভাবেই রাখছি কারণ কাটাকাটি করতে আমার সুবিধে হবে, তাহলে এটা থাক। তাহলে এক্ষেত্রে আয়তন, তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন লিখতে পারো, তাহলে প্রথম ক্ষেত্রে চোঙের আয়তন পাই আর স্কোয়ার ইস তো, তাহলে পাই এখানে কত 22 7, আর কত 7 গুণিতক 7, আর স্কোয়ার যেহেতু তাহলে স্কোয়ার, এইচ কত বলো তো এক্ষেত্রে 22, তাহলে ঘন সেমি। ওকে, আচ্ছা এই আমরা কাটাকাটি করে নিই, তাহলে 22 7 গুণিতক 7 গুণিতক 7 বাই 22, আবার দ্বিতীয়বার আছে 7 গুণিতক 7 বাই 22 গুণিতক 22, 22 22 কাটলাম, 7 7 কাটলাম,
তাহলে 7 অর্থাৎ 343 ঘন সেমি। ওকে, আচ্ছা এবার প্রস্থ বরাবর মোড়া হবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বরাবর যদি আমি এরকমই রাখি, তাহলে এটা কত এখন বলো তো? দৈর্ঘ্য 22, এটা কত? 14। এবার কাগজটাকে মোড়া হচ্ছে। তাহলে এবার এই উচ্চতা কত বলো তো? 14। আর এই অংশটা কত বলো তো? এই অংশটা হলো 22, তাই না? তাহলে প্রস্থ বরাবর মোড়া কাগজের তৈরি চোঙের উচ্চতা 14 সেমি। তাহলে কি বললাম? উচ্চতা 14 সেমি। সেক্ষেত্রে উচ্চতা কত ছিল না? 22 সেমি। ওকে, এবার ব্যাসার্ধ আর হলে এই অংশটা কত হবে? তাহলে 2πr সমান কত হবে বলো তো? 22, অর্থাৎ πr সমান 11, অর্থাৎ r সমান 11 গুণিতক 7/22। এখানে একটা স্টেপ করে দিচ্ছি। তাহলে 22-এর 7 গুণিতক r সমান 11 হলে r সমান এইটা। ওকে, তাহলে আর পেয়ে গেছো, উচ্চতা পেয়ে গেছো। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আয়তনটা তাহলে কত হবে? চোঙের আয়তন পাই মানে 22-এর 7, আর স্কোয়ার তাহলে এত স্কোয়ার ইন্টু এইচ কত? উচ্চতা 14 ঘন সেমি। এবার আমরা একটু কাটাকাটি করে নিচ্ছি। তাহলে এই পার্টটা দুবার রয়েছে, তাই আমরা দুবার করছি। কেন আমরা গুণ করলাম না? এবারে কাটাকাটি করতে আমার সুবিধা হবে। গুণটা করলে একটু প্রবলেম হবে, একটু বড় হয়ে যাবে, তার থেকে আমরা এইভাবে করেছি। 2-এ 11, 2-এ 22, তাই তো? 2 7-এ 14, তাহলে 11 গুণিতক 7 গুণিতক 7 অর্থাৎ 539 ঘন সেমি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে চোঙের আয়তন এত, প্রথম ক্ষেত্রে এত। তাহলে অতএব আয়তনের পার্থক্য দুই ক্ষেত্রে আয়তনের পার্থক্য বিয়োগ দেব। তাহলে 539 মাইনাস 343 ঘন সেমি সমান 196 ঘন সেমি, তাই তো? তাহলে দুটোর ক্ষেত্রে আয়তন পেয়ে গেছি, সেখান থেকে আমরা পার্থক্য নির্ণয় করতে হলে মাইনাস করতে হবে। ওকে, তাহলে তোমরা বুঝতে পেরেছো। পেজ নম্বর 394। আচ্ছা, এর সঙ্গে আমি আবার পেজ নম্বর 388 শুরু করছি, কারণ 388 পেজের অনেক অঙ্কই বারবার রিপিটেড হচ্ছে। আমি যেগুলো রিপিটেড হচ্ছে না সেটা আমি করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, পেজ নম্বর 388 পেজে বেশিরভাগ অঙ্কই কিন্তু রিপিটেড অঙ্ক, তাই আমি 12 দাগের 5 অঙ্কটা করছি। 12 দাগের 5 আর 6টা করব। এখানে কি বলেছে না, এত মিটার উচ্চতা বিশিষ্ট একটা ট্যাঙ্ক জলে পূর্ণ আছে। 6 সেমি দৈর্ঘ্যের পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তাহলে 36 মিনিটের কত সমস্ত জল বেরিয়ে যায়? তাহলে ট্যাঙ্কটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে 12 দাগের 5, এটা তোমাদের কিন্তু টেক্সট বইয়েরই অঙ্ক, তবু আমি এটাও করে দিচ্ছি। তাহলে ট্যাঙ্কের উচ্চতা দেওয়া রয়েছে কত বলো তো? 9 মিটার। আচ্ছা, পাইপের ব্যাসার্ধ দেওয়া রয়েছে কত? 6/2 3 সেমি। এটা মিটারে, সেমিতে আছে, আমরা মিটারে নিয়ে চলে যাচ্ছি। তাহলে এত মিটার হইতে। এবার জলের গতিবেগটা কত স্পিডে জলটা বেরোচ্ছে? না, জলের গতিবেগ হচ্ছে 225 মিটার পার মিনিট। ওকে, তাহলে মিনিটে কত জল বেরোচ্ছে?
জলের গতিবেগ যদি এত হয় তাহলে ওই পাইপটা দিয়ে কত জল বেরোচ্ছে, তাহলে মিনিটে জল বের হয় সমান, তাহলে আসলে কিন্তু ওই যে পাইপের যে আয়তনটা ওই আয়তনটা নিয়ে বের করবো, ঠিক আছে। তাহলে আয়তনের সূত্র কি, যেহেতু চোঙটা পাইপটা হচ্ছে লম্ব বৃত্তাকার, তাহলে পাই আর স্কোয়ার এইচ, তাই না। তাহলে পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এইচটা এখানে আমরা গতিবেগের ওই যে 225 মিটার আছে ওখান থেকেই এইচটা পাবো, ঠিক আছে। অর্থাৎ এই যে পাইপের যে আমরা ট্যাঙ্কের উচ্চতা নয়, আমি বলেছি পাইপের, ঠিক আছে। তাহলে পাইপের হচ্ছে এখানে, তাহলে আমরা ভি বা এইচ আকারেও লিখতে পারো, তাহলে গতিবেগ স্পিড বা ভেলোসিটি সেভাবে লিখতে পারো। তাহলে পাই আর স্কোয়ার, তাহলে পাই আর স্কোয়ার মানে তাহলে এখানে কত হবে 22/7, আর কত পাইপের না 0.03 তার হোল স্কোয়ার, আর ভিটা কত এখানে 225 ঘন মিটার। ওকে, তাহলে আমরা এখানে তাহলে 22/7 গুণিতক, আচ্ছা আমরা কারা এখন গুণ করব না, থাক এভাবেই থাক। আচ্ছা তাহলে মিনিটে জল বের হচ্ছে এত, তাহলে এবার বলেছে কত বলো তো 36 মিনিটে, তাহলে 36 মিনিটে কতটা জল বের করতে পারবে, তাহলে 36 মিনিটে জল বের হয় 36 গুণিতক 22/7 গুণিতক 0.03 হোল স্কোয়ার ইন্টু 225 ঘন মিটার। এবার দেখো ট্যাঙ্কের জলটা খালি করে দেবে, তার মানে কি ট্যাঙ্কের যে জলের আয়তন সেই আয়তনের সমান হচ্ছে এই যে 36 মিনিটে জলের আয়তনের সঙ্গে সমান, তাই না। এই যে পাইপের জলের বের করছে মানে কি পাইপের হচ্ছে আয়তনের সঙ্গেই সে যতটা আয়তন তত জল বের করতে পারছে, তাহলে পাইপের আয়তন কত পাই আর স্কোয়ার এইচ, তাহলে এইচটা এখানে 225 মিটার, অর্থাৎ তার যে দূরত্বটা মিনিটে 1 মিনিটে 225 মিটার মানে কি ওটা এইচ তার। এবার সেখান থেকে আমরা পাইপেরও আয়তন বের করে রেখেছি, কিন্তু 36 মিনিটে যেহেতু পুরোটা বের করে নিয়েছি তাহলে এই টাইমটা হচ্ছে পুরো, তাহলে এতটা জল তার। আর ট্যাঙ্কের জলের আয়তনটা তাহলে কি করে পাবো, উচ্চতা দেওয়া রয়েছে, এখানে ধরি ট্যাঙ্কের ব্যাসার্ধ হলো আর মিটার, তাই তো। তাহলে আয়তন শর্তানুসারে ট্যাঙ্কের জলের আয়তন কত, তাহলে সূত্র কি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই আর স্কোয়ার এইচ মানে 9 সমান হচ্ছে এই যে জলটা বের করেছে এত, তাহলে 36 গুণিত 22/7 0.03 ইন্টু 0.03 ইন্টু 225। আচ্ছা আচ্ছা এই পাই আর 22/7 একই কাটলাম, তাহলে আর স্কোয়ার সমান 36 গুণিতক 0.03 গুণিতক 0.03 গুণিতক 225 বাই 9, 9 4 36। ওকে, আচ্ছা 4 মানে 2 স্কোয়ার, 0.03 ডবল আছে তাহলে স্কোয়ার, 225 হলো 15 স্কোয়ার, তাহলে আর সমান কত হবে 2 গুণিতক 0.03 গুণিতক 15, 15 দিয়ে 30, 15 দিয়ে 30, 30 3 অর্থাৎ 0.9, তাহলে আর সমান কত 0.9 মিটার। ওকে, আচ্ছা তাহলে বা আর সমান তাহলে 90, এটা তো সেমি, আমরা এটা কি করেছিলাম বলো তো সব মিটারে নিয়ে গেছিলাম তাই না, তাহলে আর সমান তাহলে কত হবে 90 সেমি, তাহলে এটা হলো মিটারে, যে হোক আমরা সবাই প্রথম থেকে যে মিটার করে এনেছি, তাহলে মিটার ঘন মিটার, কিন্তু সেমিতে নিয়ে গেলাম, তাহলে কিন্তু ব্যাস জানতে চাইছে, তাহলে পাইপের ব্যাস কত হবে 2r, অর্থাৎ 190 দিয়ে কত না 180 সেমি। ওকে, তাহলে আর সমান এত সেমি আর পাইপের ব্যাস হলো তার দ্বিগুণ 180 সেমি। ওকে কমপ্লিট। আচ্ছা এরপরে একটা চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া রয়েছে, চা ভর্তি ওজন বাক্সটার ওজন দেওয়া রয়েছে, আর খালি অবস্থায় ওজনটা দেওয়া রয়েছে, তাহলে 1 ঘন ডেসিমি চায়ের শুধু ওজনটা কত, এটাও তোমাদের বইয়েরই অঙ্ক 12-6। দেখো চায়ের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া রয়েছে, তাহলে চায়ের
বাক্সের আয়তনটা কত? তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা, এত ঘন ডেসিমি। এটা গুণ করলে হবে 243 ঘন ডেসিমি। এবার চা ভর্তি বাক্সের ওজন 52 কিগ্রা 350 গ্রাম আছে, তার মানে আমরা কি বলতে পারি 10 পয়েন্ট এত কিগ্রা, তাই তো? আচ্ছা, খালি বাক্সের ওজন 3.75 কিগ্রা। তাহলে চায়ের ওজনটা কত? শুধু তাহলে চায়ের ওজন, বাক্স আর খালি বাক্স, তাহলে চায়ের ওজনটা কত হবে? এটা মাইনাস করতে হবে, এত কিগ্রা সমান 48.6 কিগ্রা। এবার দেখো চায়ের ওজনটা এত, তাহলে 243, যে 200 বাক্সের চায়ের যে ভিতরের প্রস্থ দৈর্ঘ্য সেই পরিমাণ চা রয়েছে, তাহলে অর্থাৎ 243 ঘন ডেসিমি চায়ের ওজন 48.6 কিগ্রা। 1 ঘন ডেসিমি চায়ের ওজন এত কিগ্রা, এটা ভাগ করলে হবে 2, এত কিগ্রা অর্থাৎ 200 গ্রাম। তাহলে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত? অ্যান্সার কত না 200 গ্রাম। ওকে, আচ্ছা এইভাবে আমি তাহলে ম্যাথগুলো তোমাদের পেজ নম্বর 394, 388 পেজ নম্বরগুলো সলভ করলাম। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে এই অঙ্কটা প্রবলেম হচ্ছে, তাহলে সেটা আমি সলভ করার চেষ্টা করব। তোমরা সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই তোমরা খুব ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো এবং ভালো করে পরীক্ষাটা দাও। সুস্থ থাকো, ভালো থাকো এবং অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। ওকে, টাটা, বাই বাই। আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।